ঘরের আজকের লাইভ টক শোতে আমাদের আজকের বিষয় হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে রাজনীতির অন্তরালে কোথায় আছে দেশের ভবিষ্যৎ। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন আল জাহিদ, সদস্য সচিব, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা। আমাদের মাঝে আরো অতিথি হিসেবে উপস্থিত আছেন তৌহিদুল ইসলাম মাসুম, সংগঠক চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল এনসিপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন হাবিব আল মাহমুদ, সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথমে হাবিব আল মাহমুদ যিনি আছেন আমাদের অতিথি হিসেবে, জনাব হাবিব আল মাহমুদ, আপনার কাছে জানতে চাই দেশের যে আমাদের এই 5 আগস্টের পরে নতুন একটি বাংলাদেশ দেখেছিলাম, সেই বাংলাদেশ বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনীত হচ্ছে দিন দিন, এই প্রতি আপনি কিভাবে দেখছেন এবং কার জন্য মানে এই খবরটা তৈরি হচ্ছে যদি একটু বলতেন, জনাব হাবিব আল মাহমুদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন ভাই। আজকে অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জাতীয় নাগরিক পার্টির মাসুম ভাই, জাহিদুল আলম আল জাহিদ ভাই, এবং যারা আজকের এই লাইভ টক শো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই, প্রশ্ন যেটা করলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন এটা কাদের জন্য হচ্ছে, বা প্রশ্নটা হচ্ছে এমন, আসলে দেখেন আমরা তো আজকের 24শে জুলাই বিপ্লবের প্রায় 1 বছর বর্ষপূর্তির পরবর্তী দাঁড়িয়ে আছি আমরা। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেকাংশেই এটাকে কি বলবো, ভারসাম্যহীন। এখানে আসলে এটার ভারসাম্য এখনো আসেনি। আমরা আসলে এটার জন্য যদি দায়ী করে থাকি, দায়ী করব আসলে আমাদের জনগণের বা আমাদের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে তাদের যে রাজনৈতিক সহিষ্ণুতা এবং তাদের মধ্যকার যে রাজনৈতিক যে মেলবন্ধন, এই জিনিসটা আসলে না থাকার কারণে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো বা আগের মতো রয়ে গেছে। দ্বিতীয়ত, আসলে মানুষ আসলে যে 16 বছরের ফেসিবাদের পরবর্তী সময়ে এসে মানুষ যে তাদের মন খুলে কথা বলতে পারে নাই, তো সেই বিষয়গুলো, দাবি দাওয়াগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশি আসছে। সেক্ষেত্রে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো নির্দিষ্ট কোনো দলের নয়, সেক্ষেত্রে দেখা গেছে মানুষ মানে যার যার মতো করে যে দলের হোক, যে যতটুকু প্রভাবশালী, যার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতার জায়গা থেকে সে সেটার অপব্যবহার করছে। এটা আমরা দেখতে পাচ্ছি। সিলেটের পাথর চুরি থেকে শুরু করে আমরা মব কিলিং, পাশাপাশি ধর্ষণ, গণহত্যা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো বাংলাদেশে এখনো চলমান আছে। আজকেও আমরা দেখতে পেয়েছি উখিয়াতে শান্তিপূর্ণ যারা আন্দোলন করছিল শিক্ষকরা, এনজিও পরিচালিত স্কুলের শিক্ষকরা, তাদেরকেও আজকেও দেখলাম পুলিশ লাঠিচার্জ করছে, অনেককেই পুলিশ ধরে নিয়ে গিয়েছে। তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির আসলে আমি মূল কারণ দায়ী করবো আসলে আমাদের যে রাজনৈতিক দলগুলো, সেগুলোর যে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করার যথেষ্ট মন মানসিকতা এবং তৃণমূল পর্যন্ত নেতা কর্মীদের যে এক অপরের প্রতি হস্তক্ষেপ, পাশাপাশি আসলে আমরা মানুষ হিসেবে, সামাজিক জীব হিসাবে আমাদেরকেও আর একটু সচেতন হতে হবে, সভ্য হতে হবে, না হয় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। তবে আমি আশা করি যে হাসিনার আমলে যে মানুষগুলো আসলে কথা বলতে পারে নাই, তারা আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে এখন সবাই সে বিষয়ে কথাগুলো বলছে। সম্মিলিতভাবে যদি কথা আসে তাহলে সেখানে বিশৃঙ্খলা হবেই। তো সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটুকু কার্যকর, আসলে আমি মনে করি না পুরোপুরি তারা কার্যকর করতে পেরেছে। কারণ আওয়ামী লীগ সরকার চলে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের এই ধাপে এসে তারা এখনো নিজেদেরকে গোছাতে পারে নাই। তারা এখনো নিজেদেরকে যে ধন্যবাদ জনাব হাবিব আল মাহমুদ। ধন্যবাদ জনাব হাবিব আল মাহমুদ। আমরা এখন আল জাহিদ, সদস্য সচিব, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা। জনাব আল জাহিদ, আপনার কাছে একই বিষয়ে আমরা একটু জানতে চাই। এই যে আমাদের বাংলাদেশ আসলে স্বাধীনতার পর থেকে আমাদের যে সুন্দর একটি বাংলাদেশ হওয়ার কথা ছিল,
কিন্তু সেই বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব অবনতি হচ্ছে দিন দিন, এটার জন্য আসলে মানে তাদেরকে দায়ী করবেন, কেন এমনটি হচ্ছে আপনি মনে করেন, জনাব আল জাহিদ? ধন্যবাদ। আমার সহ-আলোচক সহ উপস্থাপক জামাল ভাই সহ যারা আছেন এবং আমাদের আল মাহমুদ ভাই, প্রত্যেককেই আমি গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমাদের কথা যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। যে প্রশ্নটি এসেছে যে বাংলাদেশে যে গণজোয়ারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি উত্তরণ হয়েছে, দীর্ঘ ফেসিস্ট রেজিমের একটা বদল ঘটেছে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বাংলাদেশে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটা কেন হচ্ছে, সেখানে প্রথমত এখানে আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনীটি দীর্ঘ 17 বছরে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করার ক্ষেত্রে। তাকে যতটা হিংস্র হতে হবে, যতটা সে বাংলাদেশের মানুষকে অবদমিত করে রেখে, যেভাবে হচ্ছে ওই ফেসিস্ট সরকার, যেই শেখ হাসিনার সরকার গত 3 টার্ম মানে বিনা নির্বাচনেই বলতে গেলে মানে 24 সহকারে এবং 9 সালে যেটাকে আমরা নানানভাবেই একটা নির্বাচনের জায়গায় হয়তো স্বীকৃতি দেই, সব মিলিয়ে এটা আসলে একটা প্রশিক্ষণ পেয়েছেই কিভাবে হচ্ছে বিশৃঙ্খলা ক্রিয়েট করা হয়। যেহেতু তাদের এখন প্রধান মানে ফেসিজমের যে ফেরাউন, সেই ফেরাউনের পতন হয়েছে, কিন্তু ফেরাউনের পুরো সিস্টেমটাই এখনো যেহেতু আছে এবং গত 1 বছরে এই ফেরাউনের সেই সিস্টেমের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত হয়েছে এবং যারা ফেরাউনের সহকারী ছিল তারাই এখনো আছে, তাদের খুব বেশি রদবদল হয়নি, হয়তো থানা পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মননে মস্তিষ্কে এখনো পর্যন্ত ওই 17 বছরের প্র্যাকটিসটাই রয়ে গেছে, যার কারণে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছাকৃতভাবেই ফল্ট করছে, বিশৃঙ্খলা হচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যর্থতা দিতে হবে সরকারকে, মানে ইন্টারিয়াম সরকার, যে সরকারকে আমরা মানে কয়েক হাজার লাশের পরিবর্তে মানে হচ্ছে বাংলাদেশের রক্তের যে স্নাত হয়েছে 24-এর 36 জুলাই আন্দোলনে, সেই রক্ত স্নাত যেই সরকার আমরা আনলাম, আমাদের প্রতিশ্রুতি, আমাদের সম্ভাবনা, আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা যাদেরকে বসিয়েছি, তারা সঠিকভাবে শক্তিটা আমাদের হয়ে চর্চা করতে পারেন নাই। তারা হয়তো শক্তিটা চর্চা করছেন তাদের মতো করে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার বিনির্মাণের প্রসেসে হাঁটেনি এখনো পর্যন্ত। একটা বছরেও আমরা আইন শৃঙ্খলা মানে আপনার কথাটা শোনা যাচ্ছে না। জি, এখন জনাব জাহিদ, আমি আসলে আপনার প্রশ্নটি শুনতে পারিনি। আমি আপনার সাথে জামাল ভাইকে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী একটু আমি যদি একটু করি, আইন শৃঙ্খলা বাহিনী এখন আমাদের মতো আপনার গড়ে নিতে পারেন নাই, যে যে যখন আসবে তার মতো করে আইন শৃঙ্খলা বাহিনী কি তৈরি করবে, নাকি প্রকৃত বাংলাদেশ গঠন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে স্বাধীনভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করবে, যদি একটু বলতেন আল জাহিদ। হ্যাঁ, আমি যেটি বলার চেষ্টা করেছি সেখানে স্পষ্টভাবে ছিল গত 17 বছরের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের কথা। এর বাইরে গিয়ে রাষ্ট্র তো 54 বছরের, এই 54 বছরে স্বাধীন একটি আইন শৃঙ্খলা বাহিনীর কমিশন গঠন করতে পারিনি, এবং যেটা স্বাধীনভাবে তাদের ওই কমিশনকে জবাবদিহিতা করবে এবং সেই কমিশনের যে নাগরিক বিধিবিধান, নাগরিকের সাথে তাদের আচরণ নিতে হবে, সেই বিধিবিধানের উপরে দাঁড়িয়ে তারা কিভাবে পরিচালনা করবে, সেটাই তো আসলে দায়িত্ব ছিল এই ইন্টারিয়াম গভর্নমেন্টের। সেই ইন্টারিয়াম গভর্নমেন্ট ফল করার কারণেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এখনো আগের রূপে দেখছি। জি, ধন্যবাদ জনাব জাহিদ। আমরা এখন জনাব তৌহিদুল ইসলাম মাসুম, সংগঠক চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল এনসিবি। জনাব মাসুম, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, এই যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি,
আসলে কেন এটা কেন হচ্ছে, বা আমাদের নতুন বাংলাদেশে তো এমন হওয়ার কথা ছিল না, এর জন্য তাদেরকে আপনি দায়ী করবেন জনাব মাসুম? ধন্যবাদ জামাল ভাই। সো আমার সাথে আজকে আমার সহ সঞ্চালক সহ যারা আছেন, হাবিব আল মাহমুদ, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই জাহিদুল ইসলাম জাহিদ ভাই। তো বেসিক্যালি আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনী অবনতির জন্য 4টা রিজন। দ্য ফার্স্ট ওয়ান, আমরা মনে করেছিলাম যে স্বৈরাচারের পতনের পরে আর কি, যেটা মানুষজন প্রিডিকশন করেছিল 1,00,000-2,00,000 মানুষ হয়তো বা একটা গৃহযুদ্ধে মারা যেতে পারে, কিন্তু আলটিমেটলি ছাত্র জনতার সহিষ্ণুতার জন্য এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়নি লাকিলি। তো এটা না হওয়ায় আলটিমেটলি হয়তো বা আওয়ামী লীগের যে সেট আপটা ছিল তার থেকে হয়তো বা 2% মানুষজন পালাতে পারছে, বাকি যারা ছিল তারা কিন্তু দেশের মধ্যেই আছে। তো এরা কোনো না কোনোভাবে স্যাবোটাইজ করার ট্রাই করছে। তো সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে, আমাদের জানেন অর্থনীতিতে আমাদের প্রচুর পরিমাণ টাকা পাচার হয়ে গেছে। তো প্রায় 12 লক্ষ কোটি টাকা বলা হচ্ছে। তো ওই টাকাটা কিন্তু আলটিমেটলি ওদের হাতেই আছে। তো ওরা কোনো না কোনোভাবে আলটিমেটলি ওই টাকাটা ইনভেস্ট করে দেশে আনরেস্ট করার ট্রাই করতেছে। এটা একটা রিজন। থার্ড যে রিজনটা সেটা হচ্ছে, পুলিশের আমরা যেটা সংস্কার চেয়েছিলাম প্রপারলি ওটা হয় নাই। এখনো পর্যন্ত পুলিশের ওই যে নিয়োগগুলো ছিল ওগুলাই কিন্তু এখনো পর্যন্ত আছে। ওই যে ভাই বললো, জাহিদ ভাই বললো যে হয়তো বা এই থানা থেকে ওই থানায় গেছে, ওই থানা থেকে এই থানায় আসছে। তো আলটিমেটলি ওরাই কিন্তু আলটিমেটলি আছে। এখনো পর্যন্ত আপনি থানায় যান, প্রপারলি কোনো ধরনের আপনি ফাংশন করতেছেন না থানা। যে আপনি এই যে মনে করেন প্রত্যেক থানায় কিন্তু মামলা হয়েছে। তো মামলায় 100 জনের মামলা হলে তারা হয়তো বা 2 জন বা 3 জন ধরছে, বাকিদের সাথে কিন্তু ভিতরে ডিলিং চলতেছে। এটা পলিটিক্যাল দলের মাধ্যমে হোক অথবা তাদের মাধ্যমে হোক, এটা কন্টিনিউয়াসলি চলতেছে। তো এটা আমরা যেহেতু এটা ডিরেক্টলি ডিল করতেছি, এই জিনিসটা আমরা বুঝতেছি। তো ফোর্থ যে কারণটা সেটা হচ্ছে, আহ, এখন কিন্তু 1 বছর চলে গেছে। আমরা মনে করেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে একটা বিচার কার্যক্রম আমরা দেখতে পাবো, দৃষ্টান্তমূলক অন্তত কিছু হলেও যদি শাস্তি হতো, তাহলে বাকিরা কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করতো যে না, দেশে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা বিচার ব্যবস্থা আছে যেটার মাধ্যমে প্রপার বিচার হচ্ছে। আমরা যদি কোনো অন্যায় করি সেটার বিচার হচ্ছে। তো ওই জিনিসটা কিন্তু হয় না এখনো পর্যন্ত। আমরা ওভাবে আপনার বলা যায় এমন কারো বিচার এখনো পর্যন্ত আমরা দেখিনি। তো এটা এখনো চলমান প্রক্রিয়া, যদিও আমাদের দেশের আইন শৃঙ্খলাতেও ডেফিনেটলি বিচার ব্যবস্থা আরো বেশি লেন্দি। তো এই লেন্দি প্রসেসের জন্য আলটিমেটলি বিচারটা না হওয়া, এরা কিন্তু এই যে এখন নির্ভয়ে আছে, এই নির্ভয়ে থাকার কারণেই এই যে আনরেস্ট গুলো করার সাহস পাচ্ছে। তো এইগুলো হচ্ছে আমার মতে রিজন আর কি। জি, ধন্যবাদ জনাব আল মাসুম, সংগঠক দক্ষিণ অঞ্চল এনসিপি। আমরা জনাব আল আল হাবিব আল মাহমুদ, জনাব আপনার কাছে জানতে চাই এক বিষয়, যে আমাদের দেশে খুব ঘোষণা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ, আগে যে বাংলাদেশ ছিল স্বাধীনতার পর থেকে যে গতিতে চলতেছিল সেই গতি একই ভাবে চলছে। তো এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, তো সেক্ষেত্রে কতটা আমাদের দেশ নিরাপত্তা হবে, কতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আপনার কাছে মনে হয়, যদি একটু বলতেন জনাব আল মাহমুদ, হাবিব আল মাহমুদ জনাব। জামাল ভাই, আমি আসলে আপনার প্রশ্নটা শুনতে পেয়েছি অল্প অল্প। আর যেটা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা কতটুকু ভালো খারাপ হবে এই বিষয়ে জানতে চেয়েছেন আপনি, তাই কি? জি। জি 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 আচ্ছা। জনাব, জি জি রাইট জি, জনাব। জি। আচ্ছা। আমরা সবাই দেখেছি যে জুলাই সনদ ঘোষণার সময় যে আমাদের যে সংসদ ভবনের সামনে থেকে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এবং তিনি পরবর্তীতে একটা তারিখও তিনি দিয়েছেন। তা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা আসলে আমার ক্ষেত্রে আমি আসলে এটার বিরুদ্ধে বলবো না, এটার পক্ষে বলবো না। তবে আমি দুটা জিনিস উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে, নির্বাচন আপনি দিচ্ছেন, তবে সেখানে প্রয়োজনীয় সংস্কার কি হয়েছে? 24-এর বিপ্লব যে ম্যান্ডেটে আমরা করেছি, যে ছাত্ররা যে ম্যান্ডেটে, রাজনৈতিক দলগুলো যে ম্যান্ডেট, যে ফেসিবাদী সিস্টেম বিলোপের জন্য যা আন্দোলন করেছে বা একটা সিস্টেমকে উৎখাত করার জন্য কথা বলেছে, সেটা কি আসলে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আপনি নির্বাচন দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি না হয়ে থাকে, আপনার আংশিক সংস্কার, আধা সংস্কার, আহ, রাজনৈতিক দলের চাপে পড়ে, বিদেশি সংস্থার চাপে পড়ে যদি আপনি নির্বাচন দিয়ে দেন, তাহলে এটা আলটিমেটলি এটা জাতির জন্য কখনো শুভকর কোনো ডিসিশন হতে পারে না।
প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন আমি হতে হলে আমাকে সর্বপ্রথম যে আমাদের যে ইলেকশন কমিশন সেটার সেটা কি নিরপেক্ষ আছে কিনা এটা আমাকে নিশ্চিত করতে হবে। যদি ইলেকশন কমিশনের যদি নিরপেক্ষতা আমি নিশ্চিত করতে না পারি, তাহলে আমি আসলে নির্বাচন দিয়ে কতটুকু আমি সফল হবো আমি বলতে পারি না। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়গুলো এখনো আপনার আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এখনো ওই যে ফেসিবাদী সিস্টেমে যারা আপনার ওসি ছিল, এসপি ছিল, এএসপি ছিল, তারা এই তো রদবদল হয়েছে, কেউ এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানায় গিয়েছে, কিন্তু তাদের যে চিন্তা ভাবনা বা তাদের যে অবস্থানের পরিবর্তন সেটা কি আসলে আমরা করতে পেরেছি, সেটা আমাদের নির্বাচন দেওয়ার আগে সেটা জানতে হবে। তৃতীয়ত বিষয়, রাজনৈতিক দলগুলোর সবার নির্বাচন বিষয়ক ঐক্যমত আছে কিনা। যেমন আমরা দেখতে পাই বিএনপি এক কথা বলছে, জামাত একটা বলছে, এনসিপি আবার গণপরিষদ নির্বাচন চাচ্ছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই ক্রুশাল মোমেন্টে এসে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেন, আর হাতে কয় মাস চলে যাচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই ৩-৪ মাসে, জানুয়ারি, ৪-৫ মাসে আসলে আমাদের যে বাকি যে সংস্কারগুলো আছে, কমিশনগুলো যে সুপারিশ দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর, সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি কিনা। সেগুলো যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে নির্বাচন দিয়ে আসলে তো আমরা সফল হব না। নির্বাচন যদি শুধুমাত্র একটা ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়াই হয়ে যায়, তাহলে এই নির্বাচন দিয়ে তো আসলে জাতি ভালো কিছু পাবে না। আমি নির্বাচনের বিপক্ষে নই, তবে আমি বলতে চাই যে নির্বাচন হতে হলে যে 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 সংস্কারগুলো আমাদের কাছে অঙ্গীকার করা হয়েছে, সাধারণ মানুষের কাছে যে সংস্কারগুলোর কথা অঙ্গীকার করা হয়েছে, যে যে সিস্টেমগুলো বিলোপের কথা বলা হয়েছে, সেই সিস্টেমগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত নির্বাচন দিলে আসলে আমি মনে করি না যে আসলে দেশের জন্য এটা ভালো হবে। জি, ধন্যবাদ জনাব হাবিব আল মাহমুদ ফারুক, সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্ধবন পার্বত্য। প্রিয় দর্শক, আমরা কেউ প্রশ্ন করতে চাই, যদি প্রশ্ন করতে চান আমাদের অতিথির কাছ থেকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারবেন, আমাদের অতিথিরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন আশা করি। জনাব আল জাহিদ, আপনার কাছ থেকে জানতে চাই একটি প্রশ্ন। এই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে এবং ঘোষণাও দিয়েছে, তো আমরা দেখেছি বিজেপি যে দিনের ভোট রাত হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে মানে আপনার হচ্ছে ভোট কেন্দ্র দখল করে ফেলতেছে। তো হচ্ছে এখন সবকিছু মিলিয়ে বাংলাদেশ গঠনের জন্য আসলে সেরকম একটা সুস্থ নির্বাচন হবে কিনা, আপনি কি আচ্ছা, প্রথমত জামাল ভাইয়ের নেটওয়ার্কে মনে হয় প্রচন্ড পরিমাণের সমস্যা, যার কারণে হচ্ছে উনি যখন কথা বলে ওই কথাটা আসলে বাকিদেরও বুঝতে হয়তো সমস্যা হয়। আমার তো ব্যাপক সমস্যা হচ্ছে। আর যাই হোক, আপনার যে প্রশ্নে আমাদের আল মাহমুদ ভাই উত্তর দিলেন, আমার কাছে আসলে প্রশ্নের উত্তরটা তো আমরা আজকে আলোচনা করছি, কিন্তু এটা আসলে আমাদের আলোচনা। এটা আসলে যেহেতু আমাদের সামনে ভোটাররা আছে বা দর্শকরা আছে বাংলাদেশে, তারা হয়তো আলোচনাটা আরো ভালোভাবে করতে পারবে। আমার আলোচনাটা এই জায়গায়, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা বাংলাদেশে এক ধরনের স্থিতিশীলতা তৈরি করেছে। এটা নিয়ে অনেক অস্থির একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছিল, এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আমাদের যেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা উনি পদত্যাগও করতে চেয়েছিলেন, এবং পরবর্তীতে উনি আবার আসেন এবং হচ্ছে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একটা আশ্বাস দেন। সেটি হয়তো ইংল্যান্ডে বা কি বলে বাইরে লন্ডন থেকে মিটিং এর ফলাফল হয়ে আকারে হতে পারে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, সেটা যেখান থেকেই হোক, সেটা হয়তো দেশ থেকে হলে আরো ভালো হইতো, কিন্তু লন্ডন থেকে হয়েছে, এটা আমার খুব বেশি সমস্যা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে যে খুশির ব্যাপার হচ্ছে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরত এসেছে। নির্বাচনের জন্য গত 2009 সালে আমি প্রথম ভোটার ছিলাম, তখন আমি ভোট দিইনি। এরপরে 3টা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের কেন্দ্রের আশেপাশে আমি কখনো যাইনি। একইভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ, এবং 15 বছর মানে হচ্ছে একটা ছেলের তার জীবনের অর্ধেকটা সময় চলে গেছে, সে হচ্ছে ভোট দিতে পারেনি, এই ধরনের একটা আক্ষেপ আছে।
এই আক্ষেপের জায়গার চেয়েও বড় ব্যাপার যেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রতিনিধির দ্বারা শাসিত হওয়ার, নির্বাচিত প্রতিনিধির দ্বারা শাসিত হওয়ার যে আকাঙ্ক্ষা, এবং মানুষের আকাঙ্ক্ষা আছে যে তারা তাদের মতো করে ভালো কিছু করবে এবং তারা নির্বাচনের মধ্যে দিয়ে ভালো কাউকে আনবে, সেটা এই, ভোটের ক্ষেত্রে মানুষের প্রত্যক্ষ ভোট দেওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে। সেটা আমাদের যে ফলাফলই নিয়ে আসুক না কেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ভয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সংস্কার তো আমরা কিছুই করতে পারিনি। এখন তাহলে নির্বাচন দিলে কিভাবে কি হবে, হয়তো এমন কি ক্ষমতা আসবে যে হয়তো আমাদের এই আকাঙ্ক্ষাকে গণ্য করবে না। কিন্তু আমার এই ভয়ের চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেই শক্তিটাকে পরাজিত করেছি সেই শক্তিটা গত 1 বছরে এই বিভিন্ন দলের কাছে, যাদের মধ্য থেকে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে নিয়ে আসবে, তাদের বিভিন্ন দলের মধ্যে তারা সম্পৃক্ত হচ্ছে, পুনর্বাসিত হচ্ছে, যেগুলো কিন্তু ভয়ের কারণ। মানুষের মধ্যে যতদিন নির্বাচন হচ্ছে না ততদিন পর্যন্ত এই পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকবে। এবং এই দলগুলা, যে দলগুলা 36 বিপ্লবের আগেও দীর্ঘ সংগ্রাম করেছে, সেই দলগুলো নিজেদের মধ্যেকার যে সংহতি, সেই সংহতি বজায় রাখতে পারছে না। কারণ উৎস টাকা, যেই টাকা 17 বছরে লুটপাট করে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিদেশে নিয়েছে, সেই টাকা কিন্তু বাংলাদেশে আজকের রাজনীতিতে, গত 1 বছরের রাজনীতিতে ইনভেস্ট হয়েছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি বড় বড় আয়োজন করেছে, সেই আয়োজনে অর্থের যোগানের প্রশ্ন আসলে তারা চুপসে যায়। তারা বলে যে তাদের ডোনারের নিরাপত্তা, এটা সেটা নানান কিছু। কিন্তু তারা যাদের উপর কমিটেড হয়ে এই আন্দোলনটা, যে মানুষ তাদেরকে শক্তি জুগিয়ে নিজেদের জীবন দিয়ে যে মানুষরা পরিবর্তনটা এনে দিল, তারা কিন্তু নিজেদের মধ্যে আর সংহতি রাখতে পারছে না, নিজেদেরকে আর বিশ্বাস করতে পারছে না। এইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সংকট বলে আমি মনে করি। 1 বছর মাত্র হয়েছে, 1 বছরের মধ্যে আমরা প্রধানতম বড় যে রাজনৈতিক দলগুলো, বিএনপি বলেন, জামাত বলেন, এবং আরো একটি রাজনৈতিক দল আছে যেটি এখনো নিবন্ধন হয়নি, কিন্তু ক্ষমতা প্র্যাকটিসের ক্ষেত্রে তারা কিংস পার্টির মতো ভূমিকা পালন করছে, তারা সহ কেউ কিন্তু আর তাদের পুরনো বন্ধুদের সাথে সংহতি করতে পারছে না। তাহলে আলটিমেটলি আপনি বলবেন যে এরা যারা নিজেদের মধ্যে একত্রে হতে পারে না, যারা হয়তো প্রধান উপদেষ্টার সাথে আলোচনা দিয়ে আসে, আপনি বলছিলেন অনেকগুলো প্রস্তাব দিয়ে আসা হয়েছে, সেগুলোই বাস্তবায়ন করতে পারে না, তাহলে তারা আরো 1 বছর, 2 বছর, আরো 5 বছর যদি থাকেন, তাহলে কি আসলে নির্বাচন ফ্রুটফুল হবে, সংস্কার ফ্রুটফুল হবে? আমি আসলে এদের দ্বারা আর কোনো প্রত্যাশা করতে পারি না। এখানে মূলত আমরা যাদেরকে বসিয়েছি তারা না আন্দোলনের ফোকাস পয়েন্টে ছিল। হয়তো আসিফ নজরুল স্যারকে আমরা দেখেছি, আদিলুর রহমান স্যারকে আমরা দেখেছি, কিন্তু তাদের নিয়েও নানান ধরনের আলোচনা আছে। আদিলুর রহমান স্যারের যে ব্যাপারটি, সেটা হচ্ছে উনি হেফাজতের বিষয়ে একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল, সেই কারণে তার উপরে টর্চার হয়েছে। তো আমরা আসিফ নজরুল স্যারকে দেখেছি এবং আরো অনেককে দেখেছি, কিন্তু মূল যে ফোকাসে রেখে যাদেরকে দিয়ে সরকার গঠিত হয়েছে, এটা আলটিমেটলি একটা এনজিও গ্রাম সরকার। এরা বিভিন্ন এনজিওর সাথে কাজ করেছে। এনজিও গ্রাম শব্দটা আমি ব্যবহার করতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু আমি কথাটা ব্যবহার করেছি তাদের সক্ষমতার জায়গা থেকে। তারা হচ্ছে গ্রাম। আমরা বিভিন্ন জিনিস কেনাকাটার সময় গ্রাম শব্দটা আমরা জানি যে আসলে 1000-এর 1 ভাগ হচ্ছে 1 গ্রাম। সুতরাং এদের মধ্যে ক্ষমতা প্র্যাকটিসের ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা হচ্ছে 1 গ্রাম, মানে হচ্ছে কেজিতে উঠে নাই, মনেও উঠে নাই, টনে তো পরে। কিন্তু জনগণের মধ্য দিয়ে যারা নির্বাচিত, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে, সেটা যারাই আসুক, আমার সাথে আমার সহ আলোচক হিসেবে এনসিপি আছে, জামাত আছে, বা হচ্ছে জামাত ইসলাম না থাকলেও আমি বলছি পাহাড়ি ছাত্র পরিষদ আছে, যারাই আছে তারা যে যে রাজনৈতিক দলেই অন করুক না কেন, যেই সরকারই আসুক না কেন, যাদের নির্বাচিত হওয়ার পরে আসার মধ্য দিয়ে একটা রেসপন্সিবিলিটি তৈরি হবে, এবং তারা আজকে যে নিজেদেরকে প্রমাণ না করে অন্যদেরকে খাটো করার রাজনীতি হচ্ছে, সেটা থেকে আমার মনে হয় যে একটা পরিবর্তন আসবে এবং তারা প্রত্যেকে নিজেদেরকে প্রমাণ করার জন্য ভালো কাজ করবে। জনাব আল জাহিদ, জনাব আল জাহিদ আপনার সাথে যদি হ্যাঁ, জনাব আল জাহিদ আপনার সাথে যদি অ্যাড করে একটু, সেটা হচ্ছে
এই যে বলতেছেন যারা দায়িত্বে আছেন হযবর অবস্থা তাদের, মানে যদি এক কথায় বলি এরকম একটা কিছু বলতে চাচ্ছিলেন। তো হচ্ছে এদের দিয়ে আসলে এই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা যাবে কিনা বা করণীয় কি যদি একটু বলতেন। এখন আমরা এমন একটি বাস্তবতার মধ্যে এসেছি যে আহ, প্রশাসনের প্রতি আমাদের কারো আস্থা নেই। সেখানে আমরা জানি আস্থা নেই বিধায় আমরা সেনাবাহিনীকে এক ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে। সেও পুলিশের মধ্যে গ্রেপ্তার করতে পারবে, নানান ধরনের ডিসির যেই ম্যাজিস্ট্রেটি পাওয়ার, সেই ম্যাজিস্ট্রেটি পাওয়ারটা সে অ্যাক্সেস করতে পারবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এখন পর্যন্ত রাষ্ট্র একটা জায়গায় সংহত, সেটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা নানানভাবে সমালোচনা করি আর যেভাবেই করি, সেনাবাহিনীর উপর এক ধরনের আস্থা মানুষের আছে। সেনাবাহিনীকে সামনে রেখে আমরা নির্বাচনটা অনুষ্ঠিত করতে হবে, কারণ আমরা দিন যত এগোবে তত বেশি প্রশাসনের মধ্যে কনফিডেন্স ফিরে পাবে, যেহেতু বিচার হচ্ছে না। এবং যেহেতু আমাদের চোখের সামনে আমরা দেখছি যে ছেলেটাকে, যে ইয়ামিনকে ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হচ্ছিল নৃশংসভাবে, মানে তাকে আহত করার পরে, সেই ইয়ামিন এর হত্যা নিয়ে আমরা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রাইটিং দেখছি প্রশাসনের। সুতরাং এই প্রশাসনের কাছে কনফিডেন্স আমার কখনো ফিরবে না। পরবর্তী সরকার এসে এগুলার একটা বিচারিক কার্যক্রম ছাড়া আমার আসলে এদের উপরে কনফিডেন্স ফিরবে না। কিন্তু সেনাবাহিনী আমাদের শেষ ভরসা আকারে আছে। সেনাবাহিনীকে সামনে রেখে আমরা মনে হয় যে নির্বাচনটা দিয়েই একটা ফ্রুটফুল সিদ্ধান্ত আসতে হবে। আর হচ্ছে বিচার, বিচার সংস্কার আর নির্বাচন, এই তিনটা তো একই সাথে বাধা হতে ধন্যবাদ পারে, জনাব আল তিনটা জাহিদ। আলাদা কেন? জনাব আল জাহিদ, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো আমরা। এখন জনাব তৌহিদুল ইসলাম মাসুম, জনাব তৌহিদুল ইসলাম মাসুম, মাসুম আপনার কাছে কি দর্শক একজন প্রশ্ন করেছেন যে ওনার প্রশ্ন হলো যে নির্বাচন কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা, বা হচ্ছে উনি আগে আগে আমরা যেরকম নির্বাচন দেখে আসছি যে ভোট দিতে গেলাম, যে দেখলাম আমার ভোট হয়ে গেছে, সামনে যে নির্বাচন এরকম কিছু হবে না, তার গ্যারান্টি কি? জনাব মাসুম যদি দর্শকের এই প্রশ্নের উত্তর দিতেন যদি। জনাব আচ্ছা, মাসুম। আমি পাশাপাশি এটারও আনসার দিয়ে দেবো। প্রথমে যদি বলি, আমি নির্বাচনের বিপক্ষে না, কিন্তু আমি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিপক্ষে। আমি জুলাই অভ্যুত্থানের মুখসারির একজন যোদ্ধা। তো আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয় নাই। এদেশের এত এত কোটি কোটি মানুষ রাস্তায় নামে নাই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। এবং এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টারও না, এদেশের জনগণেরও না, বা জুলাইয়ের সাথে যারা সম্পৃক্ত তাদেরও না। এই সিদ্ধান্ত লন্ডনে। তো আলটিমেটলি ইভেন প্রধান উপদেষ্টা লন্ডনে ওই সফরটার কারণেই আমাদের মনে হয় যে একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করে। ওই সফর থেকে বাংলাদেশ কিছুই পায় নাই, লন্ডনের যে সফর ছিল। তো আলটিমেটলি ইভেন জুলাই সনদের সময়ও উনি যে ডিক্লারেশনটা দিল, তো এটা কোনোভাবেই প্রপার ডিক্লারেশন হতে পারে না। তো এখনো পর্যন্ত আমি যদি বলি যে নির্বাচন কমিশন এমন কিছু করে নাই, যে আমাকে কনভিন্স করে নাই যে দে ক্যান ডু এ ফেয়ার ইলেকশন। আমাকে করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এখন পর্যন্ত যদি চিন্তা করেন নির্বাচন কোন কন্ডিশন হবে, এটাও কিন্তু এখনো দেশের মানুষ আপনার স্পষ্ট না। আপনি যদি চিন্তা করেন যে এখন যেভাবে আপনার যে সিনারিও চলতেছে, আমার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনও যে সুষ্ঠু হবে, আমার তো তার গ্যারান্টি নাই। আই এম নট কনভিন্সড এট অল। আমাকে প্রথমে হয়তো একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিক, অথবা একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন দিক, কিছু একটা করে নির্বাচন কমিশনার মানুষকে এই জিনিসটা আস্থা দিক। হ্যাঁ, উই আর রেডি টু এ ফেয়ার ইলেকশন। তো এই জিনিসটা এখনো দেশের মানুষ জিনিসটা আমি, এবং আমরা যে একটা বিচার, এই যে সংস্কার কমিশন এতগুলো সংস্কার প্রপোজাল দিল, কোনোটা বাস্তবায়ন হয়, একটা বিচার আমরা দেখি নাই। তো আলটিমেটলি এখন যদি আমরা করি যে আগামী 4-5 মাস এর মধ্যে কিভাবে এই সংস্কারগুলো হবে, বিচারগুলো হবে, এটা কোনোভাবে পসিবল না। আলটিমেটলি বললাম যে এরা লক্ষ কোটি টাকা নিয়ে বসে আছে। এরা প্রথমে ইলেকশনটাকে বিভিন্ন ধরনের সেপোটাইজ করবে, এরপর ইলেকশন হয়ে গেলে একটা নির্দিষ্ট দলকে ইনভেস্ট করে আলটিমেটলি এই যে বিচার ব্যবস্থাগুলো, আমরা যেগুলো বিচার ফেয়ারলি হওয়ার কথা ছিল, এগুলো আলটিমেটলি হবে না, সেটা আমরা জানি। যদি ইলেকশন হয়ে যায়, ইটস কোয়াইট ইম্পসিবল। আরেকটা ব্যাপার আসি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত মানুষকে কনভিন্স করে নাই যে কোন কোন কিভাবে ইলেকশনটা হচ্ছে, এটা পিআর পদ্ধতিতে এক্স্যাক্টলি হচ্ছে নাকি হচ্ছে না, এটা এখনো মানুষ কনভিন্স না। আপনি যদি চিন্তা করেন বহুদলীয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যে আমরা যেটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচন করি, এটা এখন এখন আমার মতে আর কি, এটা ফেয়ার ইলেকশন হয় না। কেন হয় না? আমি যদি আপনাকে এক্সাম্পল বলি, 3টা দল যদি নির্বাচন করে, তার মধ্যে একটা দল মনে করেন 35% ভোট, মানে 35% ভোট পেল, আর একটা দল 25% ভোট পেল।
তার মানে কত পার্সেন্ট হলো? টোটাল 60%, 60% ভোট হলো, কিন্তু আলটিমেটলি জিতে কে 40% ভোট যে পাইছে। 35 এবং 25% মিলে 60%, মানে ম্যাক্সিমাম মানুষের যে রায়টা, এটা কিন্তু নাই হয়ে যায়। 40%-এর রায় নিয়ে একজন কিন্তু ইলেকশন করে সংসদে যাচ্ছে, ওই যে 60% মেজরিটি পার্সেন্ট মানুষের যে রায়, সেটা কিন্তু অগ্রাহ্য হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থার ক্ষেত্রে যে এই সিস্টেমটা, এটা কিন্তু এখন পুরনো হয়ে গেছে। তো আমাদের নতুন কিছু চিন্তা করতে হবে, যে পিআর পদ্ধতি ইলেকশনের কথা বলা হচ্ছে। তো এটাও কিন্তু বলতে পারে যে আমি ভোটটা দিচ্ছি, আমি একটা দলে, আমার ভোটটা কাটা কেন যাবে? আমার ভোটটা আমি আমার রায়টা দিয়েছি, তো আমার রিপ্রেজেন্টেটিভ কই? এই জিনিসগুলা দেশের মানুষ এখনো পর্যন্ত কনভিন্স না নির্বাচন কমিশন নিয়ে। জনাব জনাব মাসুম, আপনার সাথে যদি অ্যাড করি, হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আপনি বলেছেন পিয়ার পদ্ধতি কি, এটা জনগণ বুঝে না, জানে না, তাহলে কিভাবে আপনারা পিয়ার পদ্ধতি নির্বাচন করতে চান, যদি একটু বলতেন। পিআর পদ্ধতি জনগণ জানে না এমন না, জনগণ জানে। জনগণ এখনকার মানুষজন অনেক সচেতন। আমরা মনে করি আমরা জনগণকে আগের মতো বোকা মনে করি। এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষজন আগের মতো বোকা নাই। পিআর পদ্ধতি কি সেটা মানুষকে বুঝাইতে হবে, যে আপনি এলাকায় এত কিছু করতেছেন, এই যে না বলি, এই যে নেগেটিভ এত কিছু করতেছেন, আপনি পিআর পদ্ধতি আপনার এলাকায় বুঝান না কেন? আপনার এলাকায় মানুষকে বুঝান। আপনি সোশ্যাল মিডিয়া, টিভি আছে, ফেসবুক আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে, মানুষকে পিআর পদ্ধতি কি সেটা আহামরি কিছু না। তো আমার মনে হয় কি এটা একটা এক্সকিউজ যে মানুষ পিআর পদ্ধতি বুঝে না, পিআর পদ্ধতি আহামরি কিছু না। তো এটা তো আপনার যে রকেট সায়েন্স না যে মানুষজনকে বুঝালে বুঝবে না। জি জি, ধন্যবাদ জনাব। জনাব মাসুম, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের কেন্দ্রীয় নেতা ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এনসিপি যে ঘোষণা দিল, আসলে এই ঘোষণাটা কি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করলো না অন্য কিছু, যদি একটু বলতেন। তা এটা শুধু এনসিপির ঘোষণা, এটা আমার মনে হয় দেশের মেজরিটি মার্কসের মানুষ বা যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত তাদের সবার এটাই চাওয়া, যে আমি ফেব্রুয়ারিতে কিসের বেসিসে নির্বাচন করব। আমার তো এখনো বিচার হয় নাই, আমার তো এখনো সংস্কার হয় নাই। আমি একটা সংস্কার পরিবর্তন করে ডক্টর ইউনূসকে তো শুধুমাত্র নির্বাচনের জন্য ওখানে বসানো হয় না। ওনার তো জনগণের যে ম্যান্ডেট, ওই ম্যান্ডেট উনি এখনো বাস্তবায়ন করে নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন উনি কিসের বেসিসে দিবে? জনগণের ম্যান্ডেট তো নাই। আপনি নির্বাচন দিবেন তো জনগণের জন্য, তো জনগণ যেটা চায় সেটা তো কোনোটাই হয়। তো দিস ইজ দ্য রিয়েলিটি। কোন পর্যন্ত জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন যেহেতু হয় নাই, সুতরাং জনগণও চায় না। এটা শুধুমাত্র নাগরিক পার্টি না, এটা দেশের। জি, ধন্যবাদ জনাব মাসুম। আমাদের একজন দর্শক মাইমুনা আক্তার প্রশ্ন করেছেন যে আমরা আগের মতো যে ভোট দিতে গিয়ে দেখবো যে আমার ভোট হয়ে গিয়েছে, তো এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? যদি এরকম সম্ভাবনা হয়, সেক্ষেত্রে আমাদের এনসিপির পক্ষ থেকে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, যদি একটু দর্শকের এটা উদ্দেশ্যে বলতেন। এনসিপির পক্ষ থেকে যদি না থাকে, অন্য দলের পক্ষ থেকে আছে। আমি এটা সন্দেহ করি, কেননা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তো কনভিন্স করে না। নির্বাচন কমিশন যারা বসে আছে তারা একটা দলের হয়ে কাজ করতেছে। তো আমি বলতেই পারি যে এখন আমি 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 সাধারণ মানুষ হিসেবে বলি, আমি এনসিপি হিসেবে না বলে সাধারণ মানুষ হিসেবে যদি আমি কনভিন্স না যে নির্বাচন কমিশন একটা ফেয়ার ইলেকশন করে আগে দেখাক, যে ওনারা ছোটখাটো একটা নির্বাচন দিক, সিটি কর্পোরেশন নির্বাচন তো দিতে পারে, বা আপনার স্থানীয় সরকারের ছোটখাটো নির্বাচন তো ওনারা দিতে পারে। যে কোনো একটা নির্বাচন ওনারা দিয়ে আগে প্রমাণ করুক। সো আলটিমেটলি ওনারা যেহেতু এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে না, এটা আমাদের সবারই ডাউট আছে, শুধুমাত্র এটা এনসিপির না বা মাইমুন আপুন না। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাসুম, সংগঠক চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল এনসিপি। জনাব হাবিব আল মাহমুদ, আপনার কাছে দর্শকের জনাবা মাইমুনা আক্তার যে প্রশ্ন করেছেন, এই এলাকায় একটু উত্তর জানতে চাই, যে আসলে যে ভোট দিতে গেলাম, দেখলাম আমার ভোট হয়ে গেল, সামনে নির্বাচন এরকম হবে কিনা, তার গ্যারান্টি কি? সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে, যদি একটু বলতেন। দেখেন, মাইমুনা আক্তার যিনি যে প্রশ্নটা করেছেন যে ভোট দিতে গেলাম, আমার ভোট দেখলাম আমি হয়ে গেছে। তো আসলে এই সিস্টেমটা, এই কথাটা আসছে কেন? এই কথাটা আসার মূল কারণ হচ্ছে যে আওয়ামী লীগ আসলে একটা ট্রেন্ড দেখাই দিয়ে গেছে। এখন
আওয়ামী লীগের পথে কারা হাঁটতেছে বা আওয়ামী লীগের পদাঙ্ক কারা অনুসরণ করতেছে বা একই রকম ভাবে কারা মানুষের সাথে পেশি শক্তি প্রদর্শন করতেছে, সেটা আসলে আমাদের দেখার বিষয়। আর দ্বিতীয়ত বলছেন যে নির্বাচন ভোট সুষ্ঠু হবে কিনা। আমার কথা হচ্ছে নির্বাচন কমিশন যে আমরা গঠন করলাম, নির্বাচন কমিশনের যে এখনো পর্যন্ত সাফল্য কি, কি সাফল্য তাদের, তাদের কি সাফল্য, তারা কি এখনো পর্যন্ত সেই আসনগুলো, যে আসনগুলো আপনার যে পুনর্বিন্যস্ত হওয়া দরকার, সেই আসনগুলো কি তারা বিন্যস্ত করতে পেরেছে? বাংলাদেশের, আমি 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 পার্বত্য চট্টগ্রামে কাজ করে বলতে পারি, পার্বত্য চট্টগ্রামের যে ১/১০ বাংলাদেশের অঞ্চল, এই অঞ্চলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান তিনটা জেলা নিয়ে অঞ্চল। রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, আয়তনে সবচেয়ে বড় জেলা। এই 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 টোটাল এই 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 তিন ডিস্ট্রিক্টে মানুষের বসবাস প্রায় ১৫ থেকে ২০ লক্ষের কাছাকাছি। তাহলে এখন আহ, এখন আমি যদি বলতে চাই যে ইসি, এই যে ইলেকশন কমিশন, তাদের তো আসা দরকার ছিল, আসার পরে তাদের দরকার ছিল যে এই আসনগুলো আবার সুবিন্যস্ত করা। কারণ এই আসনগুলো যদি সুবিন্যস্ত না হয়, তাহলে তো আসলে মানুষ ওই যে এখনো পর্যন্ত যে দেখা গেল আমি এক জায়গার এমপি, কিন্তু আমি আমার এলাকায় ভ্রমণ করতে আমার ৩ দিন লাগতেছে। তাহলে দেখা গেল বিশাল একটা জনগোষ্ঠীর মানুষ তাদের যে জনপ্রতিনিধি তাদের সেবা থেকে বঞ্চিত। আপনি যদি ধরেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ধরেন, বান্দরবান ধরেন, তাহলে এইখানকার যে মানুষগুলো দেখা গেল তারা সদর থেকে অনেক দূরে বসবাস করে। তাহলে এই অঞ্চলগুলো যে পুনর্বিন্যস্ত করতে হবে, সংসদীয় আসন যে তাদেরকে আরো বাড়াতে হবে, যে মানুষের আয়তন অনুযায়ী সংসদীয় আসন বাড়াতে হবে, সেটা আসলে ইসি করছে না। তাহলে ইসি করছেটা কি? ইসি সফলতা কি? ইসি তো আসলে যে ২ দিন পর 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 নির্বাচনী বিষয়ক বিভিন্ন বক্তব্য দেওয়া ছাড়া আর কোনো কিছু দেখছি না। আর তাছাড়া জাতীয় নির্বাচন ২৪ ফেব্রুয়ারিতে হবে, ফাইন, আপনি বলছেন, কিন্তু আপনাকে আমি বিশ্বাস করব কোন প্রেক্ষিতে? আপনার বিশ্বাসের জায়গাটা আমার কোথায়? কারণ আপনি আজকে যে যে ইলেকশন কমিশনের এখানে এসে যে আপনি যে পক্ষপাতিত্ব করবেন না, তার কোনো প্রমাণ আপনি আমাকে দিতে পারছেন? পারেন নাই। আপনি প্রমাণ এই আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে ওখানে বসাইছে, এটা কোনো প্রমাণ হতে পারে না। তাহলে আমাদের উচিত ছিল আগে যে এই ইলেকশন কমিশনের আন্ডারে কোনো একটা ছোট নির্বাচন হলে করিয়ে দেখানো যে এই আসলে না, তাদের এই নির্বাচন, জাতীয় নির্বাচন হ্যান্ডেল করার মতো তাদের ক্ষমতা আছে। যদি সেটা তাদের যদি থেকে থাকে, তাহলে তারা পরবর্তী স্টেপে আমরা তাদেরকে বলতে পারি যে না, তাদের কাছে কিছু আছে, আমরা তাদের কাছে গেলে আমরা হ্যাঁ এটা পাবো। কিন্তু এখন তো আমরা আসলে কোনোভাবেই সাধারণ তাহলে মানুষ কি কোনোভাবে জনাব হাবিব, আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আশা করছি না, এরকম কিছু? আমরা 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 বলছি এটা না, আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই না এমন বলি নাই। তবে আমরা চাই যে এখনো যেসব ফেসিবাসের দোসররা আইনের বেড়াজাল ফাঁকি দিয়ে এখনো বাইরে বাইরে ঘুরছে, এখনো সুযোগে সময়ে প্রভাব বিস্তার করছে তাদের এলাকাগুলোতে, সেই প্রভাবটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে ব্যবস্থা নিতে পারছি কিনা সেটা আমাদের প্রশ্নের জায়গা। যদি সেটা পেরে থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ আপনি নির্বাচন দেন। কিন্তু আমরা দেখতে পাই এখনো পর্যন্ত অনেক দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতাকর্মী, অনেক ছাত্রলীগের গুন্ডারা এখনো গোপনে হুমকি দিয়ে বেড়ায়, এলাকায় ঘোরাফেরা করে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তো আসলে আইন শৃঙ্খলার ব্যর্থতা। তাহলে আপনি কি বলতে পারেন আগামী নির্বাচন তারা তারা প্রভাব বিস্তার করবে না, অথবা তাদেরকে দিয়ে কোনো একটা দল তাদেরকে ব্যবহার করবে না? এটাকে আপনি বলতে পারবেন? যদি বলতে না পারেন, তাহলে আমার কাছে মনে হয় না যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জাতির জন্য ভালো কিছু করতেন। হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনি একটা সরকার পরিবর্তন করতে পারবেন, দায়িত্ব নতুন কাউকে দিবেন, আমরা আনুষ্ঠানিকতা অনেক কিছু দেখবো, কিন্তু পাওয়ার মানে দেখা গেল মূল জায়গা থেকে আমরা আসলে যে চিন্তা ভাবনা দিয়ে যে বিপ্লবের অংশটা হয়েছিল, জি, ধন্যবাদ জনাব জনাব হাবিব আল মাহমুদ, ধন্যবাদ জনাব হাবিব আল মাহমুদ। আপনাকে আরেকটি বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভারত চাচ্ছে দ্রুত নির্বাচন। ভারতের দ্রুত নির্বাচন চাওয়াটা আপনি কিভাবে দেখছেন? তো এখানে এই প্রশ্নে হাবিব আল মাহমুদ শোনা আছে? জি, জনাব হাবিব আল মাহমুদ, আপনি কি শুনতে পেরেছেন আমার?
জি জি জাহাজুল আল জাহিদ আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে ভারতের দ্রুত নির্বাচন চাওয়াটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত আমি আল মাহমুদ ভাই আলাপটা শেষ করতে বললে ভালো হতো। উনি হয়তো কোনো সমস্যা হয়েছে, উনি বের হয়ে গেছেন। আমি যেটা বলছিলাম যে আপনি যে প্রশ্নটা করলেন, ভারত চাচ্ছে দ্রুত নির্বাচন। ভারত তো চেয়েছিল শেখ হাসিনা থাকুক। ভারত তো চেয়েছিল শেখ হাসিনাকে থাকুক এবং থাকার জন্য সে যাবতীয় সহায়তা করেছে, এবং শেখ হাসিনাও ভারতকে এমন কিছু দিয়েছে যার কারণ হচ্ছে শেখ হাসিনাকে ভারত কখনো ভুলতে পারবে না। এটাই ছিল ইতিহাসে বিগত রাজনীতি, যে রাজনীতি 5ই আগস্টে 36-এর জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আমরা হারিয়ে দিয়েছি। ব্যালটেও আমরা সেটা হারিয়ে দিতে পারবো। এখানে ভারত কি চাইছে সেটা পার্শ্ববর্তী দেশ হিসেবে তার বাস্তবতায় সে চাইতে পারে। আমরা কি চাচ্ছি, আমার আলোচনা হচ্ছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এখন বাংলাদেশে আমরা যে বিষয়গুলো বলছি যে পরীক্ষা বা প্রমাণ না দেওয়া কারণে নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে না, এই প্রশ্ন সবার থাকতে পারে, কিন্তু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার যে সুযোগ, সেই সুযোগটা একটু দিতে হবে। আমরা প্রত্যেকবার যখন এক একটা নির্বাচনী শিডিউল পেয়েছি, তখনই কিন্তু আমরা আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে ওই শিডিউলের আগে বিচার সংস্কার এটাকে বাস্তবায়ন কিভাবে করা যায় সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই প্রশ্নে না, আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম নির্বাচনের আগে, মানে ফেব্রুয়ারির আগে বিচারটাকে কার্যকরী করে দেখাতে হবে। আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে দেখাতে হবে এবং বিচারিক কার্যক্রম শুরু করে দেখাতে হবে। আমরা দাবি করতে পারতাম সংস্কার প্রশ্নে যে 12টা সংস্কার প্রশ্নে একমত হয়েছে সংস্কার কমিশন, সেগুলোকে বাস্তবায়ন করে দেখাতে হবে। আমরা আসলে নিজেদের জন্য পরীক্ষাটা কঠিন করে ফেলি। আমরা ফেব্রুয়ারি নাগাদ যদি আমরা বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি না হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কিন্তু আমরা তো আসলে আমাদের যে আপেক্ষিক প্রশ্ন, আমার মনে মনে যেটা আছে সেটাকেই আমরা বাস্তবায়ন করছি। কিন্তু আমরা প্রকাশ্য রাজনীতিতে যেই আলোচনাকে সামনে আনছি বিচার এবং সংস্কার, যারা নির্বাচন প্রশ্নে ফেব্রুয়ারি ইগনোর করছে তারা মূলত ফেব্রুয়ারির আগে বিচার এবং সংস্কারটা হোক এটাই মনে হয় চাচ্ছে না। এরা যদি চায় যে ফেব্রুয়ারির আগে বিচার এবং সংস্কারটা দৃশ্যমান হোক, সেটার জন্য ঐক্যবদ্ধ হলে জাতি কিন্তু আরো একবার তার ম্যান্ডেট জানাইতে পারবে, এবং সেটার সুযোগ তো দিতে হবে তাকে। জাতিকে বিভক্ত করে কিন্তু আমরা কোনো কিছুই অগ্রসর হতে পারবো না। আমরা যে ভয় পাচ্ছি, যারা যারা রাষ্ট্রে ক্ষমতার চর্চা করছে বলে আমরা মনে করছি, তারা আরো বেশি ক্ষমতার চর্চা করতে পারে। কারণ একটা নির্বাচনের সুযোগ না দিলে আপনি তাদের যে লম্ফজম্প, এই লম্ফজম্পতে বাংলাদেশের নাগরিক যেহেতু এক ধরনের দুঃশাসনের মধ্য দিয়ে কাটিয়েছে, সে অবশ্যই নিরাপত্তা চাইবে। নিরাপত্তা চাওয়ার ক্ষেত্রে সে কারা ক্ষমতায় আসবে সেটা এক ধরনের মেজারমেন্ট করে তার মতো করে তার সঙ্গ দিতে থাকবে, এবং দেশে আরো বেশি বিশৃঙ্খলা ঘটতে থাকবে। আর হচ্ছে এনসিপির মাসুম ভাই যেটা বলেছেন, ওনারা জুলাইয়ের সহযোদ্ধা। জুলাইটা জামাল ভাই জানেন, উনি যেহেতু ছিলেন, জুলাইটা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে না, জুলাইটা এই দুঃশাসনের পুরোটা সময়ে আমরা অসংখ্য মামলা, অসংখ্য হামলা, অসংখ্য জীবন আমরা দিয়েছি। সেটা বিএনপিও দিয়েছে, জামাতে ইসলামী দিয়েছে, এনসিপির ততদিন হয়তো ছিল না, বা বিএনপির অনেকেই জীবন দিয়েছে। আমরাও লড়াইয়ে আমাদের জীবন এবং আমাদের অঙ্গহানি হয়েছে, এবং মামলা এখনো আমার বিরুদ্ধে মামলা আছে। সুতরাং লড়াইটা সকলের ছিল, এবং সকলে একটা স্তরে এসেছি আমরা 5ই জুলাইয়ের 5ই আগস্টের মধ্যে দিয়ে। এখন কিভাবে সকলে মিলে আমরা আরো একটা বিনির্মাণের রাষ্ট্রে যেতে পারি, যে রাষ্ট্র মানুষকে হতাশ করবে না, যেই রাষ্ট্র মানুষকে ভয় দেখাবে না। আজকে জনাব আল জাহিদ আপনার সাথে জাস্ট 1 মিনিটে শেষ করি। হাবিব ভাইয়ের সাথে আমি একমত। হাবিব ভাই যেটা বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন উনি দ্বিমত নেই,
উনি চান যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক, এর আগে নির্বাচনের প্রস্তুতি শুরু, বিচার এবং সংস্কারের অগ্রগতি উনি চাইছেন। ওনার সাথে আমি একমত। এবং মাসুম ভাই কে বলবো যে মাসুম ভাই কন্টিনিউয়াসলি ভয় দেখালে হয় কি, রাষ্ট্র তো ভয়ের মধ্যেই ছিল। আর রাষ্ট্রকে, রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের দ্বারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। সুতরাং এনসিপি একটি সম্ভাবনাময় দল এবং এই জুলাই অভ্যুত্থানে তাদের ফ্রন্টে অবস্থান ছিল। সেই জায়গা থেকে এনসিপি কে বলবো সাহস দেন, আপনি ভয় দেখায়েন না। কেউ কেউ বলে, আমি একটু আগে বলেছিলাম সেনাবাহিনীকে সামনে এনে নির্বাচনটা করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে এনসিপির একজন নেতা বলেছে সেনাবাহিনীর কারো কোনো ভ্যালুই নাই। সুতরাং এইভাবে যদি আপনি প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ইগনোর করা শুরু করেন, আপনি সংস্কার করেন, কিন্তু সংস্কারের প্রশ্নকে আপনি হাইলাইট না করে আপনি যখন ওই প্রতিষ্ঠানগুলোকে ছোট করতে থাকেন, তখন রাষ্ট্রীয় সংহতি নষ্ট হয়। এবং রাষ্ট্রীয় সংহতি নষ্ট হলে সেটা কারোর জন্যই ভালো কিছু হবে না। ধন্যবাদ। জি, জনাব আল জাহিদ, আমাদের দর্শক প্রশ্ন করেছেন, সে হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে সামনে যে নির্বাচনটা হবে সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ ভারতকে ইঙ্গিত করে বলছেন যে তারা হস্তক্ষেপ করবে কিনা, যদি করে থাকে তাহলে এটার কোনো একটা প্রতিক্রিয়া আসবে কিনা, যদি কিছু বলতেন এই বিষয়ে। হ্যাঁ, ভারত এখানে হস্তক্ষেপ করার চেষ্টা সার্বঙ্গিক ভাবেই করবে, এবং সেটা আমাদের যারা আছি তাদের মধ্য দিয়েও করার চেষ্টা করবে। কিন্তু আমাদেরকে আসলে সেই চ্যালেঞ্জটা নিতে হবে। আমরা ৩৬ জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে ভারত এত বড় তাবৎ ক্ষমতা কে আমরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছি। সুতরাং আগামী নির্বাচনও আমরা যে সমস্ত রাজনৈতিক সহযোদ্ধারা বিভিন্ন রাজনৈতিক দলে যারাই আছি, তারা সকলে আওয়ামী লীগ প্রশ্নে একমত হই যে আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করব না, এবং আগামী 10 বছরে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে আসা তো দূরে থাক, বাংলাদেশের রাজনৈতিক যে সভা সমাবেশের যে অধিকার, সেই অধিকারকেও স্থগিত করা দরকার। কারণ এবং সেই প্রশ্নে একমত হইতে হবে। কারণ আওয়ামী লীগ যদি বিচারটা লেন্দি হয়, আওয়ামী লীগ আসতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় আওয়ামী লীগের মতো করে, তাহলে অবশ্যই তাদের নেতা সহকারে যারা যারা মেইন স্ট্রিমে ছিলেন গত 17 বছরে, তাদের বিচারটা করার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা নতুন সংস্কৃতি দেখতে পাই। এবং তারা ধন্যবাদ। এটা কিন্তু ভারতের প্রশ্নে আমরা যদি ভয়ভীতি পেয়ে আরো বিলম্বিত করতে থাকি, তাহলে কিন্তু ভারত আরো সুযোগ বেশি পাবে। আপনি একজনকে দম শেষ হওয়ার আগেই যাকে ফেলে দিতে পারেন, তাকে যদি আরো বেশি রেস্ট নেওয়ার সুযোগ দেন, সেক্ষেত্রে সে আরো বেশি দম নিয়ে আপনার পিছনে লাগতে পারে। জনাব জাহিদ, আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এনসিপি হচ্ছে একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব হচ্ছে বাংলাদেশে। তো এই এনসিপি কে নিয়ে যে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এনসিপি কে বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, তো এটা কি হচ্ছে সেই পুরো রাজনীতির নাকি অন্য কিভাবে যাচ্ছেন আপনি এটাকে? এখানে আমরা সর্বপ্রথম বলবো যে এনসিপির হাতে সবচেয়ে জাদুর কাঠিটা, পাওয়ারফুল কাঠিটা এনসিপির হাতেই ছিল। এনসিপি আন্দোলনের মধ্যে লন্ডনে যে ছিলেন তার কাছ থেকেও, এবং এখনো আছেন তার কাছ থেকেও তারা সম্মতি চেয়েছে, আন্দোলনের সহায়তা নিয়েছে, এবং সমস্ত রাজনৈতিক দল যারা দেশেও আছে, যাদের সাথে তাদের এখন বিরোধ, তাদের সকলের কাছ থেকে সহায়তা নিয়েছে, এবং সকলের অংশগ্রহণের আন্দোলনের মধ্য দিয়ে এনসিপি গড়ে উঠেছে, এবং এনসিপি বাংলাদেশের নতুন সম্ভাবনা আকারে তারুণ্যের নেতৃত্ব হয়ে উঠেছে। কিন্তু এনসিপি 5ই আগস্ট পরবর্তী রাজনীতিতে, 8ই আগস্টের পর থেকে বিদ্বেষের রাজনীতি যখন শুরু করেছে, তারা যখন হচ্ছে বড় দল বা হচ্ছে যাদের কথা বলছি আমরা, তাদের নেতৃত্বকে নানানভাবে হেনস্থা করা শুরু করেছে, এবং এর মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে কিভাবে টেন্ডার নেওয়া যাবে, কিভাবে কোরবানির হাট বরাদ্দ নেওয়া যাবে, কিভাবে হচ্ছে বাস স্ট্যান্ড দখল করা যাবে, কিভাবে হচ্ছে পুনর্বাসনের নামে আওয়ামী লীগের সাধু ব্যবসায়ী বলে তাকে নিয়ে প্রোগ্রাম করা যাবে। ইতিমধ্যে অসংখ্য পুনর্বাসনের চিত্র আমরা এনসিপির মধ্য দিয়ে দেখেছি। সুতরাং আমরা যাকে দিয়ে ভয় পাচ্ছি, তার চেয়ে কর্মটা যদি আমাদের আলাদা কিছু না হয়, তাহলে আমার সম্ভাবনাটাও মানুষের কাছে প্রশ্নবিদ্ধই হবে। এবং এনসিপি প্রশ্নের যে প্রোপাগান্ডা চলছে, আমি বলবো যে প্রোপাগান্ডাগুলো সঠিকভাবে খুঁজে বের করা দরকার, এবং সেখানে সত্যতা নিরিখেই
কথা বলা উচিত। প্রোপাগান্ডা শব্দটার সাথে আমার কোনো ধরনের সংহতি নাই, এবং আমি এই যে গুজব এবং প্রোপাগান্ডার রাজনীতি যারা করে তারা মানুষের সাথে মুনাফিকি করে, আলটিমেটলি তারা মানুষের কোনো দায় দায়িত্ব নিবে না বলে আমি মনে করি। জি ধন্যবাদ। জনাব মাসুম কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব মাসুম। জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি জনাব মাসুম, আপনার কাছে জানতে চাচ্ছি, আমি চাচ্ছি দ্রুত নির্বাচন, ভারতের দ্রুত নির্বাচন চাওয়াটা আপনি কিভাবে দেখছেন? ভারত যে আমাদের দেশে হস্তক্ষেপ করছে নির্বাচন নিয়ে, একজন দর্শক প্রশ্ন করেছেন, সে বিষয়ে কিছু বলছেন জনাব মাসুম। আপনাকে প্রপারলি শোনা যাচ্ছে না, একটু যদি রিপিট করতেন। ভারত দ্রুত নির্বাচন চাচ্ছে, তো এই বিষয়টা কিভাবে দেখছেন জনাব মাসুম? দেখুন, আপনার 5ই আগস্ট 2024-এর পরে দিল্লির যে হেজিমনি, এটা যদি কেউ নতুন করে করতে চায়, তো আলটিমেটলি তার বাংলাদেশের রাষ্ট্র থেকে আলটিমেটলি সে এমনিতে মাইনাস হয়ে যাবে। এখন বর্তমানে আপনি দেখেন যে পলিটিক্যাল দলের মানুষজনই হচ্ছে যে ভাষায় কথা বলে, মানুষজন তাদের বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য মিডিয়া বলেন, বিভিন্নভাবে তাদের সমালোচনা করতেছে। তো আলটিমেটলি সেটা এনসিপি হোক, সেটা অন্য কোনো দল হোক, কারো দিয়ে আবার ভারতের সে আসার কোনো, আর আলটিমেটলি বাংলাদেশ আপনি জানেন অলরেডি কিন্তু ভারতে একটা আন্দোলন চলতেছে। রাহুল গান্ধী কিন্তু 1 লক্ষ ভোটারের একটা জিনিস এক্সপোজ করেছে নির্বাচন কমিশনের। তো সেই জিনিসটা আমাদের দেশে হবে না, এটা তো বলা যায় না। তো আলটিমেটলি এই নির্বাচন হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশ কাইন্ড অফ কপি পেস্ট হয়েছে। এখন আমাদের উপর তাদের অনেক কিছুই আমাদের থেকে ভারত তাদের বাণিজ্যের নির্দিষ্ট পার্ট ডিপেন্ড করে। তারা কিনা জানি না, আলটিমেটলি ভারতের তারা কারো দেশে কোনো দেশের সাথেই তাদের ভালো সম্পর্ক নাই। আমি দেশেই গিয়েছি, প্রত্যেক দেশেই দেখেছি ভারত ভিত্তিক। আলটিমেটলি এই জিনিসটা কেন হয়? ওরা নিজেদের বা নিজেদের যে ইয়েটা থেকে এতদিন পর্যন্ত বাঙালির উপর সেটাই চাপাই দেওয়া, এবং সেটা কোর্ডিয়ালি এক্সপেক্ট করেছে আওয়ামী লীগ, এবং এই জন্যই আওয়ামী লীগের প্রতি মানুষ আরো ওই ধরনের কোনো যদি কোনো পলিটিক্যাল দল যদি আবার বাংলাদেশে করতে চায়, বাংলাদেশে আলটিমেটলি অটোমেটিকলি দ্যাটস 100%। জি ধন্যবাদ জনাব মাসুম। হাবিব আল মাহমুদ, জানতে চাই যে ভারতের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ভারত যে দ্রুত নির্বাচন চাচ্ছে বিষয়টা। দেখেন আসলে আমাদের আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ভাষা নিয়ে একটা কথা বলছে আসলে, যে ভারত যার বন্ধু আসলে আর শত্রু লাগে না। তো আসলে আমরা দেখেছি কিভাবে 16-17 বছর আওয়ামী লীগকে এককভাবে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে নিয়ে কিভাবে এখানে প্রভাব বিস্তার করছে। তো আসলে আমরা দেখতে পাই এখনকার আমাদের যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এখনো পালিয়ে আছে কোথায়? ভারতে। তাহলে এখন উনি বসে বসে বিভিন্ন ভিডিও কলে আমাদের দেশের ছাত্রদেরকে, আমাদের দেশের নেতা কর্মীদেরকে, বিভিন্ন যারা বিপ্লবী নেতৃত্ব তাদেরকে কিভাবে হেয় করে অনলাইন অফলাইনে গুন্ডা বাহিনী দিয়ে সেটা বাহিনী যাচ্ছে। তাহলে এখন আমি আমার প্রশ্ন হলো, আমার ধারণা যে ভারত যদি চায় আমাদের দেশে দুধ নির্বাচন হোক, তাহলে আমি এটা চাই না। আমরা বা সাধারণ মানুষ চায় না, মানুষ মনে করে না ভারত যেটা আমাদের জন্য চাইবে সেটা আমার জন্য কখনোই উপকার হবে। আর আমাদের নির্বাচনে ভারতের প্রভাব থাকতে পারে এমনটা যদি মনে হয়, তাহলে ওই যে বললাম ইলেকশন কমিশনকে আর একটু পরিশুদ্ধ করতে হবে, এবং ইলেকশনের যেমন ইলেকশন আসলে ইলেকশন কমিশনের কাজ শুধু ইলেকশন করা না, একটা নির্বাচনী রোডম্যাপ করা, একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চয়নের সরকারকে জোর প্রদান করা। এখনো আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেকগুলো আসনের সুবিন্যস্ত এখনো হয় নাই, এখনো বিন্যস্ত আকারে হয়নি। এই জিনিসগুলো ইলেকশন কমিশনের কাজ। তো ভারত যদি আমাদের দেশের নির্বাচন দ্রুত চায়, তাহলে আমি বলবো সে নির্বাচন পেছাক, আরো সময় নিক, আরো জাস্টিফাই করুক, আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করুক। ধন্যবাদ।
ধন্যবাদ। জনাব হাবিব আল মাহমুদ, আমার এখানে একটু কারিগরি ত্রুটির কারণে সাউন্ডের খুব সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা প্রোগ্রামটি দ্রুত শেষ করে দেব একটু কারিগরি প্রবলেমের কারণে। জনাব জাহিদুল আলম জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা যে সবাই একটা কথা চলে আসছে যে এই সরকার আসলে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা, সেজন্য স্থানীয় নির্বাচনটা আগে দরকার নাকি জাতীয় নির্বাচনটা আগে দরকার, কোনটার প্রয়োজনীয়তা বেশি আপনি মনে করেন? জাহিদ। আচ্ছা, আমাদের মোটামুটি বিষয় স্পষ্ট। আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ভার্সিটিতে, প্রত্যেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনটা হোক, এবং এরপর স্থানীয় যে নির্বাচন সেখানেও আমাদের একমত ছিলাম। আমরা স্থানীয় নির্বাচনের প্রশ্নে কখনো দ্বিমত করিনি, এবং এরপর এখন জাতীয় নির্বাচন আসছে। আমরা সেক্ষেত্রে আমরা ওই আমাদের আলোচনা কিন্তু ওই প্রথম থেকে 5ই আগস্টের পরবর্তী প্রত্যেকটা দিন আমাদের আলোচনা ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। আপনি বিচারটাকে এগিয়ে নিয়ে যান এবং সেটার একটা দৃশ্যমান অগ্রগতি দেখান, সংস্কারটা বাস্তবায়ন করেন, এবং সংস্কারের যেই অংশটা নির্বাচনে মানে জাতীয় নির্বাচনের আগে হওয়া সম্ভব না, সংসদ ছাড়া হওয়া সম্ভব না, সেটাও বাস্তবায়নের জন্যই আমরা কিন্তু নির্বাচনটা চাই, জাতীয় নির্বাচনটা চাই। সুতরাং স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এই প্রশ্নটাই আমার কাছে নির্ভর করে বিচার এবং সংস্কারের অগ্রগতি। প্রত্যেকটা নির্বাচনী যে টাইম শিডিউল দিয়েছে, আমরা প্রত্যেকটা শিডিউলকে আমরা ধরে বলেছি আগেই বিচারের অগ্রগতিটা দেখান, আগেই সংস্কারের বাস্তবায়নটা দেখান, অন্তত যেই সংস্কার বিষয়ে একমত হয়েছে সেই সংস্কারটা করে দেখান, এবং সেটা ফলাফলটা জনগণ আসলে বুঝে নেই। জনগণ যদি ফলাফলটা না পায়, আলটিমেটলি জনগণ কারোর উপরেই ভরসা রাখবে না। এবং এই জনগণের ভরসা হারানোর যেই ফলাফল, সেই ফলাফলে যাদেরকে আমরা বিতাড়িত হয়েছি তাদের পুনর্বাসনটাই এখানে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। জনাব মাসুম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব মাসুম। জি ভাইয়া। জি, আপনার কাছে কি জানতে চাই যে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, কোনটা প্রয়োজন আর কোনটা দেশের স্বার্থে ভালো হবে, একটু বলতেন? আচ্ছা, এই দিক থেকে আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। সেটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফার্স্ট অফ অল যেটা হবে সেটা হচ্ছে ইলেকশন কমিশনার তাদের যে ক্যাপাবিলিটি আছে এটা প্রুফ হবে মানুষের কাছে। সেকেন্ডলি যে জিনিসটা হয় স্থানীয় নির্বাচনে আপনার সব দলের মানুষজন দাঁড়ায়, সাধারণ মানুষজন দাঁড়ায়। যখন একটা পলিটিক্যাল দলের আন্ডারে একটা সরকার চলে আসে তখন যেটা হয় যে স্থানীয় নির্বাচনটা তাদের মতোই হয়, তাদের মানুষজনই নির্বাচিত হয়। তো ওই যে সমাজের জন্য দেশের জন্য কাজ করার যে মানুষগুলো এগুলো আর আলটিমেটলি সুযোগ পায় না। তো এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি রেকমেন্ড করি যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত। এই ক্ষেত্রে দেখা যাবে যে যে মানুষটা পলিটিক্যাল কোনো কিছুর সাথে ইনভলভ না, হয়তো বা কোনো একটা স্কুলের মাস্টার হতে পারে বা কোনো একটা সোশ্যাল ওয়ার্কার হতে পারে, তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো যখন পলিটিক্যাল দল হয়ে যাবে, পলিটিক্যাল পুরো সিস্টেমটা, তখন এখানে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে নমিনেশন বাণিজ্য, যে কে হবে, কার দলের কোন নমিনেশন দিবে, কার দলের রিপ্রেজেন্টেটিভ কে হবে, এটার উপর বিরাট একটা বাণিজ্য হবে। তো এই জিনিসটা তখন বন্ধ হয়ে যাবে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হয়। তো আমি ডেফিনেটলি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার পক্ষে। জি, ধন্যবাদ। তো আমরা প্রোগ্রাম শেষের দিকে চলে যাচ্ছি। একটু কারিগরি প্রবলেম দেখা যাচ্ছে। হাবিব আল মাহমুদ, আমি আপনার কাছে জানতে চাই যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের বাংলাদেশে এখন উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে না, বেকারত্ব দূর হতে পারে, এটার জন্য আপনি কাদেরকে দায়ী করছেন? মানে এই বিষয়ে বলতেন। জনাব হাবিব, আপনার
আসলে আমরা তো 47 যখন দেশ বিভাগের পরে 71 আমরা যখন বৈষম্যের কারণে আবার পাকিস্তান থেকে আলাদা হলাম, তো এরপরে আসলে আমরা যে শোষকগুলো পেয়েছি, আমাদের শোষকগুলো থেকে সব মিলিয়ে একজন বা দুজন ছিল যারা তাদের জন্য ভালো কাজ করেছে। বাকিটা সময় আমরা আসলে বিভিন্ন আমাদের যে বিভিন্ন দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব এবং ভৌগোলিক কিছু ঝামেলা নিয়ে আমরা দিনাতিপাত করেছি। আমাদের সাথে আসলে স্বাধীন হয়ে মালয়েশিয়া তারা অনেক দূরে এগিয়ে গেছে। আমাদের আজকে স্বাধীনতা বছর পরও আমাদের আসলে যে আমরা যে এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারছি না, এটার কারণ হচ্ছে আমাদের রাজনীতির অস্থিতিশীলতা। আমাদের দেশের রাজনীতি স্থিতিশীল হয় তাহলে আমরা আরো হবে, এবং পাশাপাশি দুর্নীতি এবং যে অপশাসন, সেই অপশাসন যদি দূর হয় তাহলে বাংলাদেশ আরো অনেক দূর আগে। আপনি দেখতে পেয়েছেন যে টিআইবির রিপোর্ট, সংস্থার রিপোর্ট, বাংলাদেশ থেকে কত লক্ষ হাজার টাকা, তাহলে এই টাকাগুলো কিন্তু আমাদের অবকাঠামোগত উন্নত করণ পাশাপাশি আমাদের দেশের মানব সম্পদের উন্নয়ন, সেটা কিন্তু এই টাকাগুলো তারা হতে পারতো, মানুষ আগাইতে পারতো। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যতজনই আসছে তার চেয়ে চোর আমাদের দেশের বেশি শাসন করেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার আমলাতান্ত্রিক আমাদের যে লাল ফাইলের দূরত্ব, এটার একটা প্রভাব আছে দ্রুত সামনে না এগোনোর। তো আমি মনে করি যে আইনের সুশাসন, দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি, তৃতীয়ত হচ্ছে আপনার যে আমলাতান্ত্রিক জটিলতা, এবং পাশাপাশি যে আমাদের মানুষের সদিচ্ছা, আমরা সমাজের মানুষ হিসেবে যদি আমরা সঠিকভাবে নিজেদের দায়িত্বগুলো পালন করতে পারি, দুর্নীতি নিজেদের জায়গা থেকে না করে, দুর্নীতি অবশ্যই না দিই, তাহলে আমরা আসলে মানসিকভাবে আমরা অনেক বেশি এগিয়ে থাকি। আমাদের আসলে আরো বেশি হবে। বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে আমার যেটা মনোভাব সেটা হচ্ছে আমাদের আসলে দেশে চাকরি প্রার্থী যে পরিমাণ আছে সেই পরিমাণ আসলে তো উদ্যোক্তাদেরকে আমাদের আসলে চাকরিতে সাহায্য করা দরকার, যারা দেশের জন্য নিচ্ছে, যারা কাজ করতে চাচ্ছে, দেশের মানুষ নিয়ে ভাবছে, তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকারি পর্যায় থেকে সাহায্য করা দরকার। কিন্তু আমরা দেখতে পাই এখানে আসলে সেই ব্যবসা চলে, দেখা গেল কোন একটা স্টার্টআপ যদি ভালো করে সেটাতে সরকারি দলীয়রা ওখানে প্রভাব বিস্তার চায়। তাহলে বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের দেশের মানুষের মধ্যকার যে সমস্যাগুলো আছে, এখন মনোভাবের সমস্যা, দুর্নীতি, অপশাসন, এই যে পাশাপাশি দূরীকরণের যে উদ্যোগ তাদের এগিয়ে না নেওয়া, কারিগরি শিক্ষিত না হওয়া, অনেকগুলো বিষয়ে আসলে সমন্বয়ে আমরা এই জিনিসগুলো যদি আমরা উন্নত করতে পারি তাহলে আমরা হিসেবে আরো এগিয়ে যাবো। দেখা গেল স্বাধীনতা 54 বছর পরেও আমাদের যে আকাঙ্ক্ষা এখনো যে আমাদের কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হবে, চাকরি ব্যবসা সবকিছুতে আমাদের একটা ভালো অবস্থা হবে বিশ্বের বুকে, সেটা আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাবিব মাহমুদ। এখন জনাব মাসুম, স্বাধীনতার পরেও আমরা যে বাংলাদেশ একই অবস্থা, দুর্নীতিগ্রস্ত, তারপর হচ্ছে ক্ষমতা ব্যবহার, এটা কি আদৌ পরিবর্তন হবে কিনা একজন ভাই তারা যদি একটু বলতেন। জি জনাব মাসুম, শুনতে পেয়েছেন? না, আমাদের দেশ বেসিক্যালি যে জিনিসটা হোক, আমরা যদি অন্যান্য দেশের সাথে আমরা অনেক বেশি এটা হচ্ছে টেকনোলজিক্যাল দিক। এখন যে যুগ আপনার এই যুগে এসে যদি আপনি টেকনোলজি আলটিমেটলি দুর্নীতি কখনোই আপনি দমন করতে পারবেন না। যেমন জানেন কিনা জানি না, আপনার আন্দোলনের পরে আমরা কিন্তু একটা আপনার একটা ওয়ান স্টপ সলিউশন চালু করেছি, যেটার মাধ্যমে সব ধরনের এটা এখনো সবকিছু আন্ডার ডেভেলপ, পুরোপুরি ডেভেলপ হয় নাই। তো যখন সবকিছু ডেভেলপ হয়ে যাবে তখন আপনি সামনে থেকে অ্যাপ্লাই করলেন, পিছনে
এই কাজ করছে সেটা আপনি তখন এখানে আপনার মধ্যে আর অনুমতি তো যত বেশি এই জিনিসগুলো ডিজিটালাইজ হবে তত বেশি দেখা যাবে দুর্নীতি কমে যাচ্ছে। এবার আমাদের সিস্টেম গুলো সবগুলো ম্যানুয়াল, কোন একটা কিছু করতে যাচ্ছি আমাদের ট্রেড লাইসেন্স বানাতে হচ্ছে, ইউনিয়ন পরিষদ দিতে হচ্ছে, পৌরসভা দিতে হচ্ছে, সেখানে তারা তাকে দাও দিলে আগে হচ্ছে বা আগে সাইন করতে এটা না। তো যত বেশি ম্যানুয়াল সিস্টেম হচ্ছে যত বেশি হিউম্যান ইন্টারেকশন কমে যাবে এই ডিজিটালাইজ হয়ে যাবে সিস্টেমগুলো, তখন দেখা পরিমাণটা কমে যাবে। যেমন আপনারা যে আশিক ভাই তো ওটা যেটা চাচ্ছে যে বন্দরের যে কন্টেন্ট গুলো আছে এগুলো যদি প্রপারলি ডিজিটালাইজ হয়ে যায় বন্দরে প্রচুর পরিমাণ হাজার যে কন্টেইনার হ্যান্ডলিং করে এক্সপোর্ট ইম্পোর্ট একটা সেক্টরে যেগুলো যখন আপনি অনলাইন করে দিবেন জিনিসটা আপনার আসছে কোন জিনিসটা যাচ্ছে প্রপার ব্যাংকে যাচ্ছে প্রপারলি হ্যান্ডেল তখন এই স্বচ্ছতাটা বজায় থাকে। যত বেশি আমাদের টেকনোলজিকে আমরা করতে পারবো সবকিছুর সাথে তখন মনে হয় যে দুর্নীতিটা আস্তে আস্তে কমে যাবে। আদারওয়াইজ যে হিউম্যান ইন্টারেকশন তাহলে আমাদের বাড়বে। আমাদের মধ্যে কোয়ালিটি খুব কম যে টাকা পাইলে আমরা পাই তত নিতে আলটিমেটলি আমাদের খারাপ সেটা হচ্ছে এখনো পর্যন্ত বারবার বলি যে কেন দিবেন, ওনারা বলে কি কেন দিলে তো আলটিমেটলি ওই মেন্টালিটি থানায় কিছু একটা করতে চাই পুলিশকে আমরা টাকা দিই অথবা পাসপোর্ট অফিসে আমরা যাচ্ছি নিজে আমি অ্যাপ্লিকেশন করে করতে পারবো অথবা ওটার জন্য আমি দালাল তো জায়গা রেজিস্ট্রেশন করা থেকে তো আমরা নিজেরাই না তোমরা করো। তো আলটিমেটলি আমরা যতদিন না টেকনোলজি যতদিন আমাদের জি ধন্যবাদ এবং ধন্যবাদ আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা একটু সুন্দর তো আমাদের আজকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য আলোচনা রাখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।